আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2021 ব্যাচের কেমিস্ট্রির যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এটা তুলনামূলকভাবে বলাই যায় যে এটা খুবই সহজ। এখানে 8টা যৌগ দেয়া আছে এবং অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেটা হচ্ছে যে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে যে পরমাণু আছে এদের বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এটা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের একটা মিলিত অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, সেই শিরোনামের নিচে লেখা আছে যে অ্যাসাইনমেন্টের যে কলামটা তার নিচে লেখা আছে যে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসেব করে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য মৌলসমূহের পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এগুলার ব্যাখ্যা দিতে হবে। এখন আমি কনফার্ম যে তোমরা কেমিস্ট্রি যারা পঞ্চম অধ্যায় পড়েছ, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে খুবই বেসিক। তো পঞ্চম অধ্যায়ের যে 85 নাম্বার পৃষ্ঠাটা তোমাদের বইয়ের মধ্যে আছে, এই বইটার এই 85 নাম্বার পৃষ্ঠাটা পড়লে আমার মনে হয় না যে এই সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম থাকার কথা। তবে এগুলার কনসেপ্ট আরো অনেক বেশি ব্যাখ্যা করা যায়, অনেক বেশি বিস্তৃত। ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রিতে গেলে সেখানে আরো জিনিসগুলো পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, তোমরা যারা যোজনী পড়েছ, সেই যোজনী বা ভ্যালেন্সি মানেই হচ্ছে যে অন্য আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, রাইট? এখন এখানে যে বলেছে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসাব করে, তো আমরা হাইড্রোজেন হিসাব করেই আমরা চিন্তা করব যে কোনো একটা মৌল যতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী, এটা আমরা জানি। এখন ভ্যালেন্সির ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েশন গুলো পাই, যেমন সুপ্ত যোজনী বা লেটেন্ট ভ্যালেন্সি, সক্রিয় যোজনী বা অ্যাক্টিভ ভ্যালেন্সি, বা পরিবর্তনশীল যোজনী বা ভ্যারিয়েবল ভ্যালেন্সি, সর্বোচ্চ যোজনী বা ম্যাক্সিমাম ভ্যালেন্সি, এটা কখন আসে? এই তখনই আসে যখন একটা মৌলের একাধিক যোজনী থাকবে, সেটা পরিবর্তনশীল, আর একাধিক থাকলেই তার মধ্যে একটা সর্বোচ্চ থাকবে। তার মানে একাধিক যোজনী যদি হয়, যেমন এখানে সালফার দেওয়া আছে, সালফারের ক্ষেত্রে আমরা জানি যে 2, 4, 6 হয়, ফসফরাসের ক্ষেত্রে 3 হয়, 5 হয়, এগুলো হয়। তো ফসফরাসের ক্ষেত্রে যদি 3 আর 5 হয়, তাহলে একাধিক যোজনী যদি থাকে, তাহলে এই দুইটার মধ্যে অবশ্যই একটা ম্যাক্সিমাম, দ্যাট ইজ 5। এবং কোন যৌগে যদি ফসফরাসের 3 যোজনীটা কাজ করে, সেটা হচ্ছে সক্রিয়। এবং আমরা এটাও জানি যে সর্বোচ্চ এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য, এটাই হচ্ছে সুপ্ত যোজনী। তো এখন এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই টপিক রিলেটেড এবং খুব কঠিন না। এখানে যে রুব্রিক্সটা দেওয়া আছে, সেখানে নির্দেশকে দেওয়া আছে ক পরমাণুর যোজনী, এবং 4 নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে 7 থেকে 8টি যৌগে মৌলের যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করেছে। এখানে 8টা যৌগ দেওয়া আছে, এর মধ্যে থেকে 7টা বা 8টা কেউ যদি পারে তাহলে সে 4 মার্ক ক্লেম করতে পারে। পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী, এইটা হচ্ছে পাশে লেখা আছে মৌল চিহ্নিত করে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং লাস্টে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, যেটা দেওয়া আছে তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করে তাদের সঠিক ব্যবহার লিখেছে। তার মানে আমাকে এখানে 3টা কাজ করতে হবে। তো 3টা কাজ করার জন্য ক, খ এবং গ এটা কিভাবে লিখতে হবে, এবং এটার একটা ছোট্ট নমুনা কপি আমি আমার ফেসবুক পেজে, ফাহাদ টিউটোরিয়াল পেজে দিয়েছি। তোমরা যারা হয়তো ফলো করো হয়তো দেখছো, এবং এটা আমি সবসময় বলি যে এই নমুনা কপির মতন করে একটু চিন্তা করে নিয়ে তোমরা তোমাদের মতন করে লিখবা। এবং এটা আসলে অস্বাভাবিকভাবে কঠিন কিছু না, খুব স্বাভাবিকভাবে সহজ। তো এখানে যৌগগুলা কি কি? এখানে H2O মানে হাইড্রোজেন অক্সাইড পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টা আয়োডাইড, সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড। এখন এই যৌগগুলোর মধ্যে আমাকে প্রথম কি কাজ করা লাগবে? আমাকে এখানে বলেছে যে প্রথমে এগুলোর যোজনী বের করা লাগবে। আচ্ছা, এখন যোজনীর সংজ্ঞা, এই যে আমি এখানে যাব, এই যে এখানে যে সংজ্ঞাগুলো বা যে ব্যাখ্যা দেওয়া আছে আমি লিখবো যে সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী এক ধরা হয় কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হইল ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তারপর আমরা এখানে চিন্তা করব যে H2O যৌগে আমরা এখানে কিভাবে লিখবো যে H2O যৌগে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, রাইট? আমরা ব্যাখ্যা দিব এরকম ভাবে, ক যে মৌলের যোজনী নির্ণয়। আমরা ব্যাখ্যাটা এইভাবে দিব যে ক নাম্বার লিখে, হ্যাঁ, মৌলের, যেহেতু এখানে আবার ক, খ, গ দেওয়া আছে,
সুতরাং আমরা লিখব মৌলের যোজনী নির্ণয়। তো একটু বিস্তৃত ব্যাখ্যা কি হবে যে হাইড্রোজেনের যোজনীকে 1 ধরে বাকি যৌগ সমূহে অন্যান্য মৌলের যোজনী আমরা নির্ধারণ করব। তো H2O যৌগে কি আছে? H2O যৌগে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত, তাহলে এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এগুলো তোমরা সেই বাচ্চাকালে পড়ছো, কোনো ব্যাপারই না। এগুলো আসলে খুব সোজা জিনিস। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখন কার্বন ডাই অক্সাইডের মধ্যে তার হাইড্রোজেন নাই। এখন এখানে যে আমরা অক্সিজেনের যোজনী 2 পাইলাম, আমরা জানি অক্সিজেনের যোজনী 2। তো এই ক্ষেত্রে কি হয়, যেহেতু অক্সিজেনের যোজনী 2, তার মানে অক্সিজেনের যোজনী 2 হলে একটা কার্বন পরমাণু 2টা অক্সিজেনের সাথে যুক্ত আছে, সেই হিসাবে কার্বনের যোজনী হবে 4। কার্বনের যোজনী কত হবে? 4 হবে। কার্বন টেট্রাক্লোরাইড, তো আমরা জানি যে কার্বনের যোজনী 4। তো ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তো ক্লোরিনের যোজনী যদি 1 হয়, তাহলে একটা কার্বন পরমাণু 4টা ক্লোরিনের সাথে যুক্ত। তো সেই হিসাবে আমরা লিখব যে ক্লোরিন এর যোজনী হচ্ছে 1, সুতরাং কার্বন এর যোজনী 4। যেহেতু কার্বন টেট্রাক্লোরাইড যৌগে 4টা ক্লোরিন এখানে যুক্ত আছে। ফসফরাস পেন্টাক্লোরাইডের কি অবস্থা? এখানে ক্লোরিনের যোজনী 1, ফসফরাসের 5। ফসফরাস ট্রাইক্লোরাইডের কি অবস্থা? অফকোর্স ক্লোরিনের যোজনী 1, এখানে ফসফরাস 3টা ক্লোরিনের সাথে যুক্ত, তাই ফসফরাসের যোজনী 3 হবে। ফসফরাস পেন্টাহাইড্রাইডে আমরা জানি আয়োডিন হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গ্রুপ নাম্বার 17 মৌল, সুতরাং আয়োডিনের যোজনী 1। এবং আমাদের মনে রাখতে হবে যে ফসফরাসের যোজনী এখানে 5, যেহেতু এটা এক যোজিত আয়োডিনের সাথে 5টা আয়োডিনের সাথে যুক্ত হয়েছে। সালফার ডাইঅক্সাইডের কি অবস্থা? অক্সিজেনের যোজনী যেহেতু 2, সুতরাং এখানে সালফারের যোজনী হবে 4, 2টা অক্সিজেন। অক্সিজেনের যোজনী যেহেতু এখানে 2, এখানে সে 3টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে সালফারের যোজনী 6। সুতরাং এগুলো সোজা জিনিস। সুতরাং ক্লোরিনের ক্ষেত্রে তোমরা জানো যে ক্লোরিন 1 হইলে এখানে ফসফরাস হবে 5, এখানে আমরা জানি যে ক্লোরিন 1 হইলে ফসফরাস হবে 3, এখানে আমরা জানি আয়োডিন 1 হইলে ফসফরাস হবে 5, এখানে অক্সিজেন 2 হইলে সালফার হবে 4, এখানে অক্সিজেন 2 হইলে সালফার হবে 6। তার মানে আমি প্রথমে যোজনী নির্ণয় করতে পারবো, এবং তোমরা এর চাইতেও বেশি জানো। এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা পুরো পর্যায় সারণীটাই মুখস্থ করে ফেলছে, এবং যারা আরেকটু ভালো কেমিস্ট্রি জানে তাদের কাছে এটা খুবই সহজ এবং খুবই সোজা, একই কথা, অ্যাসাইনমেন্ট বলে পরিগণিত হবে। তার মানে আমরা এই প্রাথমিকভাবে যে ক নাম্বার যৌগের যোজনী নির্ণয় এটা পারবো, এতে কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই। আমরা হাইড্রোজেনের 1 ধরেছি, তাহলে অক্সিজেনের 2। তো অক্সিজেনের 2 হইলে কার্বনের হচ্ছে 4। তো হাইড্রোজেনের 1 হলে সেই হিসাবে আয়োডিন 1 বলা যাচ্ছে না, তারপর আমরা বলছি, কারণ আয়োডিন গ্রুপ নাম্বার 17 মৌল, এবং আমরা জানি এটা হ্যালোজেন। আর হ্যালোজেনের বাইরে হচ্ছে যেহেতু 7টা ইলেকট্রন থাকে, যেহেতু আয়োডিনের ক্ষেত্রে একই অবস্থা, সুতরাং সেই হিসাবে ওর যোজনী 1। আয়োডিন 1, ফসফরাস 5। তো এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা যখন 5 ব্যবহৃত হয় আমরা বলি পেন্টাআয়োডাইড। কি বলি? পেন্টাআয়োডাইড। যখন ক্লোরিন 3 ব্যবহৃত হয় আমরা বলি ট্রাইক্লোরাইড। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা 1 ব্যবহার করি সবসময় এটা মাথায় রাখো, এটা মনো। 2 ব্যবহার করলে এটা ডাই, 3 ব্যবহার করলে ট্রাই, 4 ব্যবহার করলে টেট্রা, এবং 5 ব্যবহার করলে পেন্টা। আরো আছে, এরকম যাওয়া যাবে। 6 ব্যবহার করলে হেক্সা। সুতরাং যখনই 5 যোজনীটা ব্যবহৃত হচ্ছে আমরা বলছি ফসফরাস পেন্টাক্লোরাইড। যদি 3 ব্যবহৃত হয় আমরা বলছি ট্রাই মানে 3। এটা তোমরা জানো। এখন আমরা ক নম্বরের পরে খ নম্বরে বলেছে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর ব্যাখ্যা। একমাত্র কনসেপ্ট হচ্ছে পরিবর্তনশীল যোজনী আর সুপ্ত যোজনী তখনই আসবে যখন কোনো মৌলের একাধিক যোজনী থাকবে। আর একাধিক যোজনী মানেই হচ্ছে যখন কোনো মৌল স্বাভাবিক অবস্থায় ওর যে ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় সেই ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়বে। আমরা কি জানি? বেজোড় সংখ্যক ইলেকট্রন মানে একটা, সিঙ্গেল। অযুগ্ম, যুগ্ম মানে 2, অযুগ্ম মানে 1। অযুগ্ম, এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন যদি থাকে যতটা, সেই বেসিসে মৌলের পরিবর্তনশীল যোজনী কত হবে চিন্তা করা যায়। তা আমাদের এই ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনীর চিন্তাটা কি হবে এটা মুছে দিলাম। এটা তোমরা নিজেরাও জানো, আমিও জানি, তোমরা জানো, জাস্ট ব্যাখ্যা করতে হবে বলে লিখলাম। এগুলো তোমাদের সেই
ছোটবেলায় তোমরা বাচ্চাকালে এগুলো পড়ছো, এতে কোনো সন্দেহ নেই। এবার আসি, তাহলে স্যার ওই পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে আমরা কি লিখবো? তা আমরা এখন লিখবো যে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী নির্ণয়, এটা হচ্ছে আমাদের খ নাম্বার টপিক, যে পরিবর্তনশীল ও সুপ্ত যোজনী এই নির্ণয়। এখন আমাদেরকে আগে মৌলের ইসে করতে হবে, মানে এই পরিবর্তনশীল যোজনী আগে আইডেন্টিফাই করতে হবে এখানে কোন কোন মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এই হিসাব করলে তুমি একটু কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করো। কার্বন ডাইঅক্সাইড কিন্তু কার্বন মনোক্সাইডও হইতে পারে, মানে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন যখন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি ফসফরাস আর সালফারের ক্ষেত্রে, এই নিচের তিনটার ক্ষেত্রে, এই উপরের দুইটার মধ্যেই কিন্তু কার্বনের যোজনী 4 ব্যবহৃত হয়েছে। সুতরাং আমাদের যেই উদ্দীপক বা আমাদের যে যৌগগুলা দিয়েছে সেই দুইটা যৌগে কার্বনের একাধিক যোজনী ব্যবহৃত হয় নাই, সেই হিসেবে আমরা এটাকে গণ্য করছি না। কিন্তু আমাদের নিচে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ফসফরাসের 5 ব্যবহৃত হলেও এখানে ফসফরাসের 3 ব্যবহৃত হয়েছে, আবার 5 ব্যবহৃত হয়েছে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স, যে এখানে ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে কার? ফসফরাসের। সালফারের ক্ষেত্রেও সেম। তো কেন এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি? আমরা আগে ভ্যারিয়েবল ভ্যালেন্সির সংজ্ঞা লিখব। যদি কোনো মৌলের পরমাণু উত্তেজিত অবস্থায় সর্ববহিস্থ শক্তি স্তরে একাধিক বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, সেই সাথে তার যোজনীয় বাড়ে এবং যোজনীয় পরিবর্তন হয়। অর্থাৎ যদি কোনো মৌলের একাধিক যোজনী প্রদর্শিত হয় বা থাকে, সেটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এখন পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, আমরা জানি ফসফরাসের হচ্ছে 15, রাইট? আমি 100% শিওর তোমরা এটা জানো। তো ফসফরাসের যদি 15 হয়, আমি এটাকে একটু ব্ল্যাক মার্কার দিয়ে লিখি। ফসফরাসের যদি 15 হয়, তাহলে আমরা কি লিখছি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তোমরা এগুলো জানো। আমি গ্রাউন্ড স্টেট ভার্সেস এক্সাইটেড স্টেট নামে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে মৌলের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস কেমন, সেখানে আমি অবশ্যই ব্যাখ্যা করেছি। তোমরাও জানো যে এই 1s2, 2s2, 2p6 এই 10টা ঠিক আছে। আমি এই দুইটাকে নিয়ে চিন্তা করছি, যে 3s2 অর্থাৎ এই 3s2 অরবিটালে ইলেকট্রনগুলো যখন থাকে, আমরা জানি এটা উল্টা হয়ে থাকে, এবং 3p3 অর্থাৎ এই তৃতীয় শক্তি স্তরের যে পি অরবিটাল, এখানে প্রথমে একটা করে ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন প্রবেশ করে। তখন আমরা যখন এখানে লিখি যে 3s2, এটা 3p, রাইট? 3p3, তাহলে পি অরবিটালের ক্ষেত্রে এখানে কি হয়? এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3px, 3py এবং হচ্ছে 3pz। তোমরা এটা জানো। তার মানে ওর কিন্তু আরো একটা করে ইলেকট্রন রিসিভ করার ক্ষমতা আছে, এবং এই কারণে এবং এই অবস্থায় যখন স্বাভাবিক অবস্থায় থাকে, তখন ফসফরাস 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এবং 3টা মৌলের যেই মানে যোজনী, সেই যোজনীর ক্ষেত্রে আমরা বলছি যে ফসফরাস ট্রাইক্লোরাইড হবে। অর্থাৎ আমরা বলবো যে এই অবস্থায় ফসফরাস স্বাভাবিক অবস্থায় ওর যখন যোজনী হচ্ছে 3, পরিবর্তনশীল যোজনী 3, এই ক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে আমরা চিন্তা করছি যে ওর পরিবর্তনশীল যোজনী কত? এখানে 3। এখন 5 কখন হয়? 5 হচ্ছে কখন? যখন আমরা এখানে একটা স্টার চিহ্ন দেব, যে চিহ্নটা অ্যাকচুয়ালি উত্তেজিত অবস্থায়। তো উত্তেজিত অবস্থায় হলে কি হয়? 3 নম্বর শক্তি স্তরে, মানে তৃতীয় শক্তি স্তরে কিন্তু 3d অরবিটালও আছে, এবং সেই 3d অরবিটালে আমরা জানি যে 10টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা? 10টা। তাহলে 1, 2, 3, 4, 5। তার মানে এটা কিন্তু হচ্ছে 3d xy, 3d yz এরকম আছে, x² - y² zx। সুতরাং আমি এখানে দুইটা চিন্তা করছি। কেন? কারণ হচ্ছে এই ফসফরাসের ক্ষেত্রে যখন উত্তেজিত হবে, তখন এই ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনটা আইসা স্থানান্তরিত হবে। যখন স্থানান্তরিত হবে, তখন এই ইলেকট্রনটা আইসা এইখানে অবস্থান করছে। তার মানে তখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেড়ে দাঁড়ায় 5। যখনই বেড়ে দাঁড়াবে 5, তখন সে 5টা ইলেকট্রনকে যুক্ত করার মতন ক্ষমতা রাখে। এই অবস্থায় ফসফরাসের যোজনী 5, এবং তখনই সে ফসফরাস পেন্টা ক্লোরাইড, ফসফরাস পেন্টা আয়োডাইড এই ধরনের যোজনী প্রদর্শন করতে পারে।
এটা গেল ফসফরাসের ক্ষেত্রে। ঠিক আমি যখন সালফারের ক্ষেত্রে আসব, সালফারের ক্ষেত্রে কি হয়? সালফারের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি যে সালফারের যোজনী কত, মানে পারমাণবিক সংখ্যা কত, 16, তাহলে ইন দ্যাট কেস 1s2 2s2 2p6 3s2 3p4 হবে। তো 4 যদি হয় তখন কি হবে, ওর 3s2 ঠিক আছে, 3p যেহেতু 4 সুতরাং এখানে অবশ্যই এরকম হবে। এখন ঘটনা হচ্ছে ওর কিন্তু 3s2 এর সময় এটা ছিল, এটা ছিল, তার মানে এই অবস্থায় সালফারের এই অবস্থায় ওর যোজনী হচ্ছে 2। কেন? এই যে অযুগ্ম ইলেকট্রন মাত্র 2টা, অযুগ্ম ইলেকট্রন কয়টা? 2টা। তো ওর যখন উত্তেজিত অবস্থা সৃষ্টি হয়, উত্তেজিত অবস্থা, তখন ওর কিভাবে 6 যোজনী হচ্ছে? তখন হচ্ছে এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন দুইটাই অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে। যখন আমার সালফার উত্তেজিত হয়ে যাবে তখন আমার কি হবে, তখন এই ইলেকট্রনটা আর এখানে থাকতে পারবে না, এই ইলেকট্রন এখানে থাকতে পারবে না, ওরা দুইটা আবার চলে আসে এখানে। যখন এইখানে আসে তখন মোট 6টা অযুগ্ম ইলেকট্রন গঠন করে। তাহলে এই হচ্ছে 1 2 3 4 5 6 এই হিসাবে। এবং এই ক্ষেত্রে সালফারের যোজনী পরিবর্তনশীল যোজনীর মধ্যে ও এখানে 6 ব্যবহার করছে বা 6 দেখাচ্ছে। এখানে একটা যদি আসতো তাহলে 4 হইতো, 2টা আসার কারণে 6টা হয়েছে। তার মানে একটা ইলেকট্রন যদি এখানে আসে তখন এই 3s2 তো ঠিক থাকবে, তখন 1 2 3 4 হবে। এইটাও যখন এখানে আসবে তখন 6 হবে, 1 2 3 4 5 6। সুতরাং আমরা জানলাম, আমরা জানি এটা আগেই, যে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 5, 3ও আছে 5ও আছে। সালফারের স্বাভাবিক অবস্থায় 2, উত্তেজিত অবস্থায় 4ও হয় 6ও হয়, তাই না? তো এখন আমরা কি করব, পরিবর্তনশীল যোজনী সুপ্ত যোজনী যদি নির্ণয় করতে হয় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সুপ্ত যোজনীটা কি। আমরা সুপ্ত যোজনী চিন্তা করব আগে। এখন আমাদের যৌগগুলো ভাবি। আমাদের যৌগ হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। এখানে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী কত, 3 আর 5 পরিবর্তনশীল যোজনী। তার মানে আমি যদি লিখি যে পরিবর্তনশীল যোজনী, তারপরে আমি যদি লিখি সর্বোচ্চ যোজনী, তারপরে আমি যদি লিখি সক্রিয় যোজনী, তারপরে আমি যদি লিখি সুপ্ত যোজনী। সুপ্তটা মানে কি? সুপ্ত মানে হচ্ছে সর্বোচ্চ মাইনাস সক্রিয়। তাহলে PCl5 যৌগে আমি যদি চিন্তা করি তাহলে পরিবর্তনশীল যোজনী কত আছে আমার? PCl3 যৌগে আমি জানি ফসফরাসের হচ্ছে 3 আর 5। এইখানে সক্রিয় যোজনী কত? এখানে সক্রিয় সর্বোচ্চ যোজনী 5, এখানে সর্বোচ্চ যোজনী 5, 3 আর 5 এর মধ্যে। কিন্তু সক্রিয় কত? সক্রিয় 3, সক্রিয় এখানে 3। তার মানে সুপ্ত যোজনী কত আছে? তা আমি জানি ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে পরিবর্তনশীল যোজনী 3ও হয় 5ও হয়, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইডে সক্রিয় কত? 3, ফসফরাসের সর্বোচ্চ হচ্ছে 5। তাহলে সুপ্ত হচ্ছে 5 - 3 = 2। আমি যখন ফসফরাস পেন্টাক্লোরাইডে চিন্তা করব, আমি জানি ফসফরাস পেন্টাক্লোরাইডে পরিবর্তনশীল 3 আর 5 হয়, সর্বোচ্চ হচ্ছে 5, এইখানে সক্রিয় কিন্তু 5, এই যৌগের সক্রিয় যোজনী হচ্ছে 5। তার মানে এইখানে সুপ্ত যোজনী হচ্ছে 0 হবে। সুপ্ত যোজনী কি হবে? 0 হবে। গেল? আচ্ছা, ফসফরাস পেন্টা আয়োডাইডে আসি আমি। তো ফসফরাস পেন্টা আয়োডাইডে একই অবস্থা, 3 আর 5, এখানে সর্বোচ্চ হচ্ছে 5 আমি জানি, সক্রিয় ও 5, তাইলে এখানে হবে 5 - 5 = 0। ফসফরাস পেন্টা আয়োডাইড এই যৌগে সুপ্ত যোজনী 0, কারণ ফসফরাসের 5 যোজনী ব্যবহৃত হয়েছে। ফসফরাস পেন্টাক্লোরাইডেও ফসফরাসের সুপ্ত যোজনী 0, কেন? কারণ 5টা যোজনী ব্যবহৃত হয়েছে। বাট ফসফরাস ট্রাইক্লোরাইডে 5 এর মধ্যে 3 ব্যবহৃত হয়েছে, তাই সুপ্ত যোজনী 2। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমার সালফার ডাইঅক্সাইডে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইডের কি অবস্থা? আমরা কি বের করলাম? সর্বোচ্চ কত? 6। আমরা এই ক্ষেত্রে 6 চিন্তা করছি। তার মানে এখানে 2ও হয়, 4ও হয়, 6ও হয়, একাধিক যোজনী আছে। সর্বোচ্চ হচ্ছে 6, সক্রিয় এখানে হচ্ছে 4, সক্রিয় যোজনী 4। তাহলে আমি 6 থেকে
4 বাদ দিলে আমার সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের সূত্র যোজনী দাঁড়াবে 2 এবং সালফার ট্রাইঅক্সাইড যোগে আমি যদি চিন্তা করি যে 2 4 6 এর মধ্যে সর্বোচ্চ 6 ব্যবহৃত হয়েছে 6 সালফার ট্রাইঅক্সাইডে, তাহলে আমি 6 - 6 হিসাব করব 0, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের সূত্র যোজনী 0, সর্বোচ্চ 6। এই তো, খুব কঠিন তো কিছু না। এগুলা সোজা জিনিস, এগুলো তোমরাও জানো, আমিও জানি, তোমরা জানো। সুতরাং মানে এখন ঘটনা হচ্ছে যে প্রবলেমটা কোথায়, অ্যাসাইনমেন্ট যেহেতু, এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা চিন্তা থাকে যে কিভাবে সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে। সো টিচাররা যারা বা আমরা প্রত্যেকটা মানুষই তো তার ছাত্র জীবন পার করে শিক্ষক জীবনে আসছে। তো এখন একটা শিক্ষক তো জানে যে ছাত্র জীবনে থাকা অবস্থায় যখন সে হচ্ছে প্রেজেন্টেশন দিবে তখন ডেফিনেটলি তার একটা চিন্তা থাকবে যে কিভাবে লিখবে। ও জানে কনসেপ্ট তো এগুলাই, কিন্তু লেখার সময় যে একটা মানে লিখতে হওয়ার সময় যে একটা শুরু শেষ আছে, একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য কিভাবে মেনটেন করতে হবে তার জন্য একটা টেনশন থাকে। এই কনসেপ্ট বাংলাদেশের সবাই জানে বলে আমার বিশ্বাস। অন্তত পক্ষে মানে যারা ভালো মতন একটু কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় করছে এরা এই যৌগগুলো অবশ্যই চেনে এবং এইটাও জানে। এবং তেজস্ক্রিয় আইসোটোপ যেটা, এটার ব্যবহারও তোমরা জানো। এখানে কোন কোন মৌল তেজস্ক্রিয় হতে পারে, হাইড্রোজেনেরও আইসোটোপ আছে, কিন্তু তেজস্ক্রিয়তার বিষয়টা হচ্ছে অন্য জিনিস। তেজস্ক্রিয়তার ব্যাখ্যা কি, ওই যে আমরা ইসের মধ্যে দিব তোমাদের এই পঞ্চম অধ্যায়েরই, অ্যাকচুয়ালি এটা সম্ভবত তৃতীয় অধ্যায়ের লাস্টের দিকে আছে যে তেজস্ক্রিয়তার ব্যাখ্যা। আমি আমার ফেসবুক পেজে যে নমুনা কপি দিয়েছে সেখানে একদম বিস্তারিত লিখেছি, বাট এখানে এত বিস্তারিত লেখার প্রয়োজন নাই। সেখানে কি ছিল যে কার্বন যে 14 এই ইটা আইসোটোপটা, এখানে আমি একটু এটা মুছে দিই। হ্যাঁ, এটা নিঃসন্দেহে তোমরা জানো এবং আমার বলার কিছু নেই, যে এভরিথিং ক্লিয়ার, সো নাথিং ইজ অ্যাকচুয়ালি টাফ। সো এটা আমার খ নাম্বার। সো খ নাম্বারের ব্যাখ্যায় আমি এই পরিবর্তনশীল যোজনের একটা চার্ট দিব, চার্ট দিয়ে সুপ্ত সক্রিয় পরিবর্তনশীল এটাকে ব্যাখ্যা করব। এখন গ নাম্বার আমি যখন লিখবো যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, তখন আমি এখানে লিখবো যে তেজস্ক্রিয় আইসোটোপ, হ্যাঁ, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তখন কি হবে, আমার চিন্তা করতে হবে যে আমি কোনগুলা লিখবো। তো আমি জানি যে 14 কার্বন এইটা কি, এই 14 কার্বন এই তেজস্ক্রিয় আইসোটোপটার একমাত্র মানে ব্যবহার তো অনেক আছে, তারপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয়। এটা আমরা একটু লিখবো, যেহেতু আমরা অ্যাকর্ডিং টু বইয়ের মধ্যে আছি। তোমরা গুগল থেকে চাইলে আরো কিছু লিখতে পারো। পৃথিবীর বয়স নির্ধারণে, পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14C ব্যবহার করা হয়। যেহেতু এই অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 12, সুতরাং প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে আমাকে 3 মার্ক চিন্তা করতে হবে এবং সেভাবে একটু বিস্তৃত লিখতে হবে। আমি বিস্তৃত লিখে দিছি। সো 14C হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণে, এবং 32 যে ফসফরাস, আমার যে যৌগগুলো আছে তার মধ্যে ফসফরাস আছে এবং আয়োডিন আছে। তো ইন দ্যাট কেস আয়োডিন যেটা আমার মনে হয় বইয়ের মধ্যে আছে, তোমরাও জানো যে এই ফসফরাসটা লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। সুতরাং লিউকেমিয়া এই রোগের আমি মাত্র একটা করে লিখে দিচ্ছি, লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এবং আয়োডিন 31, এটা তোমরা জানো যে আয়োডিনের 31 এই তেজস্ক্রিয় দ্রবণটা খাওয়ানো হয় থাইরয়েড পেশেন্টদেরকে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়, অর্থাৎ থাইরয়েড, এটা হচ্ছে যে থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় এইটা ব্যবহৃত হবে। সুতরাং আমি যেই নমুনা কপিটা দিয়েছি সেখানে আরেকটু বিস্তারিত লেখা আছে অনেক কথা, যে তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয় মৌল কি, এবং এই ক্ষেত্রে আমরা যখন ব্যাখ্যা করবো আমাদের একদম কমনলি মনে রাখতে হবে যে 14C এটা পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে, মানে এই আইসোটোপটা দিয়ে, তেজস্ক্রিয় আইসোটোপটা দিয়ে কাজ করা যায়। এবং কিভাবে কাজ করা যায় এটার ব্যাখ্যা আবার অনেক বেশি এবং ওটার বিস্তৃতিটা অন্যরকম হবে। লিউকেমিয়া রোগের চিকিৎসায় কিভাবে ফসফরাস কাজ করে, সো দ্যার ইজ অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স, সেখানে আরো অনেক ব্যাখ্যা আছে। বাট আমরা আপাতত এই স্তরে লিখবো যে আয়োডিন I131 এটা ইউজ হচ্ছে
থাইরয়েড গ্ল্যান্ডের ট্রিটমেন্টে এবং ফসফরাস এটা হচ্ছে লিউকিমিয়া ট্রিটমেন্টে ব্যবহৃত হচ্ছে। সো ইন শর্ট এই হচ্ছে এক্সপ্লেনেশন, এবং এটা খুবই কঠিন কিছু না, অনেক সহজ, বুঝায় লিখতে হবে মাত্র 3টা পয়েন্ট, ক খ গ এবং 12 নম্বরের জন্য সুন্দর একটা অ্যাসাইনমেন্ট লিখবে। যেহেতু এটা বলেছে প্রতিবেদন প্রণয়ন করতে, সুতরাং প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে অনেকেই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রণয়ন প্রতিবেদন যেটা বাংলা দ্বিতীয় পত্রে শিখছে সেরকম ভাবে চিন্তা ভাবনা করে লেখে। সো এইটাই অ্যাকসেপ্টেড হয় এখন। সো আমি যেই নমুনা কবিটা দিয়েছি সেখানে ব্যাখ্যা করে দিয়েছি হোপফুলি, এবং তোমাদের কারো কোনো যদি কোনো প্রশ্ন থাকে এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক অভিভাবক আপনারা যদি দেখে থাকেন প্লিজ আমাকে জানান আপনাদের মূল্যবান মন্তব্য, এবং আমি সেভাবে পরবর্তী ক্লাসগুলোতে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। সো ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকার শুভেচ্ছা।